ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীর উচ্চশিক্ষার জন্য প্রথম পছন্দ এই বিশ্ববিদ্যালয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নামক এক যুদ্ধ রয়েছে এবং এই ভর্তি পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে চাও পরিশ্রমিত হতেই হবে, সেই সাথে হতে হবে ভীষণ ভীষণ স্মার্ট এবং স্ট্র্যাটেজিক হইতে হবে। এখন কিভাবে তোমার প্রস্তুতি শুরু করবা, যেটা আমি তোমাকে সাজেস্ট করব, ইউনিভার্সিটির গত 15 বছরের প্রশ্নকে দারুণভাবে অ্যানালাইসিস করো। কোন টপিকসগুলো থেকে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নর বোধগম্যতা কী, কীভাবে সেই প্রশ্নকে হ্যান্ডেল করতে হবে, সেইটাকেই খুব ভালোভাবে আয়ত্ত করা। ঠিক তারই ধারাবাহিকতায় প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করতে হয়, প্রশ্ন বুঝে বুঝে নাকি উত্তর মুখস্থ করে গেলা, সেটা তো কোনো লাভ হলো না। প্রশ্নের অরিজিন বুঝতে হবে, কোন টপিকস থেকে আসছে সেইটাই কিভাবে বুঝবা, তার জন্য এই ধারাবাহিক প্রশ্ন ব্যাংক সিরিজেস। আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় 2011 এবং 12 সেশনে, 11-12 সেশনের বি ইউনিটের প্রশ্ন। সো আমরা দেখে ফেলি, প্রথমেই আমাদের একটা ভোকাবুলারি থেকে প্রশ্ন হয়েছে। তাহলে আমরা টপিকস পেলাম কি? ভোকাবুলারি, যেটা থেকে প্রশ্ন হবেই। আসলে কোন টপিকস থেকে হবে, এটা আসলে ভোকাবুলারি থেকে হবেই। তার মানে হুইচ পেয়ার, আমরা দেখতে পাচ্ছি যে জোড়া জোড়া রয়েছে, ঠিক আছে। এই জোড়া জোড়া শব্দ অপশনে রয়েছে এবং সিনোনিমাস, তার মানে এই যে এক জোড়া শব্দ, এই দুটো শব্দই সিনোনিম, এটা বের করতে বলছে। তো ওয়েস্ট মানে কি? আবর্জনা, আবার ট্র্যাশ মানেও আবর্জনা, রাবিশ, তার মানে এটি উত্তর হতে পারে। রিডিউস মানে কমানো, রাবিশ না, না, দুটো আলাদা। রিসাইকেল পুনঃপ্রক্রিয়াজাত, আবার ডেস্ট্রয় ধ্বংস করা, না, এটা কখনোই হতে পারে না। কনজার্ভ সংরক্ষণ, ভোগ, না, এটা কখনোই সিনোনিম না। তো সিনোনিম কি? ওয়েস্ট এবং ট্র্যাশ, দুটোর অর্থই সেম। খুবই সরল প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসলে তো খুবই ভালো। আচ্ছা, এটা অনেক আগের প্রশ্ন। কন্টামিনেট শব্দের অর্থ কি? আমরা কন্টামিনেট, অ্যাডাল্ট্রেট যেটাকে আমরা বলি, দূষণ, অ্যাডাল্ট্রেট, কন্টামিনেট, ঠিক আছে। তাহলে এই যে দূষণকে আমরা বলতেছি, পিউরিফাই তো বিশুদ্ধ না, পলিউট, করাপশন হচ্ছে না, থিঙ্কও হচ্ছে না। সরল কনসেপ্ট কিন্তু, ফুড অ্যাডাল্ট্রেশন, ফুড কন্টামিনেশন, ঠিক আছে, ফুড পলিউশন, এই যে ওয়াটার পলিউশন, ওয়াটার কন্টামিনেশন, আমরা প্যারাগ্রাফি পড়ি, এমন প্রশ্নও হয়েছে। কি সরল প্রশ্ন! তার মানে আরেকটি ভোকাবুলারি থেকে আসছে, বাট এটা সবাই মনে হয় পারছিল ওই সময়টাতে, মানে কেউ পারবে না এমন না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো কারেক্ট সেন্টেন্স আমাদের নির্ণয় করতে বলছে। আমরা প্রথমত সবগুলো প্রশ্নের সাবজেক্টটাকে আমরা নির্ণয় করে ফেলি। দেখতে পাচ্ছি আমরা হিজ হেয়ার সাবজেক্ট, এখানে সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট। আস্তে আস্তে আমাদের পুরো কনসেপ্টটাকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলবো। ওকে, এবার সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি। আমরা জানি সাবজেক্ট ভার্ব, এই কনসেপ্টটা জানি আমরা। সাবজেক্ট সিঙ্গুলার হলে এই ভার্বটিও কি হয়? সিঙ্গুলার হয়। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টে কি রয়েছে? হেয়ার। তো হেয়ার, তাই না, এটি একটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যোগ হয় না। আনকাউন্টেবল নাউনের সাথে এস ইএস যোগ হবে না, তার অর্থ হারাবে, ঠিক আছে, যোগ হবে না, অর্থ হারাবে। যেমন তুমি যদি বলো ওয়াটার, তাহলে ওয়াটার হচ্ছে পানি, আনকাউন্টেবল নাউন। কিন্তু যখন তুমি বলবা ওয়াটার্স, তখন হয়ে যাবে জলাশয়, তার মানে তার অর্থ হারিয়েছে, টোটালি অর্থ হারাইছে। সো আমরা দেখব বেসিক কনসেপ্ট নিয়ে আগাবো। আনকাউন্টেবল নাউনের পর সাথে কি হবে না? এস বা ইএস যোগ হবে না। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্বটি হবে সিঙ্গুলার। তো হেয়ার্স আছে, বাদ চলে গেল, হেয়ার্স সিঙ্গুলার, ইজ কারেক্ট ফর্ম। হেয়ার্স হতেই পারে না, হেয়ার্স হতে পারে না। তাহলে বি অপশন কারেক্ট। নিশ্চিত বুঝতে পেরেছো, কারেকশন থেকে প্রশ্ন হয়েছে, কিন্তু আমরা কাজ করেছি একই সাথে নাউন অ্যান্ড ডিটারমিনারের কনসেপ্ট, আনকাউন্টেবল নাউনের ধারণা দিয়ে এবং ভার্বের ধারণা দিয়ে আমরা সলভ করেছি। আচ্ছা, তাহলে এই টপিকসটা এসেছে কোন অধ্যায় থেকে? নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে। ওকে, নাউন অ্যান্ড ডিটারমাইনার থেকে এসেছে। ক্লিয়ার?
পরের অংশে চলে আসি। আমরা সব অপশনে দেখতে পাচ্ছি ভার্ব, তাহলে এই কনসেপ্টটা আমাদের বলে দিছে ভার্ব। তো ভার্ব থেকে সলভ করার জন্য আমাকে কি দরকার? টেন্স দরকার, বেসিক কথা। এবার বাক্য পড়ি আমরা। সাবজেক্ট পাচ্ছি, খেয়াল করো, সাবজেক্ট। তাহলে এখানে একটা ভার্ব বসে যাবে, ডাউন সাইলেন্টলি অ্যান্ড পেয়েছো, ওকে। এবার দেখো সাবজেক্টের পরে কি বসে যাবে? ভার্ব। এবং অ্যান্ড হচ্ছে কনজাংশন, অ্যান্ড এর আগে যে অবস্থা থাকবে অ্যান্ড এর পরেও ঠিক সেই একই অবস্থা থাকবে। তো তুমি যদি এখানে নাও সিটস, দেখেছো এটা প্রেজেন্ট, বাট টুক হচ্ছে পাস্ট, হচ্ছে না। স্যাট প্রেজেন্ট, পাস্ট রয়েছে কিন্তু টেক প্রেজেন্ট। স্যাট পাস্ট, হ্যাড টেকেন পাস্ট পারফেক্ট, স্যাট পাস্ট এবং টুকও পাস্ট, একদম সব থেকে মিলে গেছে কিন্তু এটা। তার মানে দ্য ম্যান স্যাট ডাউন সাইলেন্টলি অ্যান্ড টুক হিজ ফুড, এবং দুটোই ভার্বের পাস্ট ফর্ম, কনজাংশনের আগে এবং পরে দারুণভাবে মিলে গেছে। বুঝতে পেরেছো? প্রশ্নের এই বোধগম্যতা তোমাকে নিয়ে আসতে হবে। খেয়াল করো তাহলে। এবার বলতেছে কোয়েশ্চেন, নেইস মানে কি আসলে? আরেকটি ভোকাবুলারিতে দেখেছো 3টা ভোকাবুলারি অলরেডি এসে গেল। তো নেইস শব্দের অর্থ কি দেখেছো? এই যে রুমের, দেখো না, মসজিদে আসলে বেশি দেখা যায় এই যে এরকম একটু হলো, একটু ফাঁকা করে দিয়েছে, বুঝতে পারছো? ফাঁকা করে দিয়ে এখানে কিছু রাখে, বই পুস্তক রাখে, মসজিদে দেখা যায়, হ্যাঁ, মন্দিরেও দেখা যায়, বিভিন্ন এরকম দেয়ালের থেকে একটু কেটে একটু ফাঁপা করে দেয়া, একটা দেয়ালের মধ্যে একটা গর্ত করে দেয়া, ঠিক আছে? এটাকেই বলা হয় নেস, হলো। ছবিটা দেখলেই তোমার মনে থাকবে। পরের কনসেপ্ট দেখো, আমরা এবার কি দেখতে পাচ্ছি? অপশনগুলোতে একটা অংশে প্রেপোজিশন দেখতে পাচ্ছি, একটা অংশে নাউন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে বাক্যের ভার্ব খুঁজি। প্রোভাইড, এটি হচ্ছে ভার্ব। আমরা জানি ভার্বের সাথে এস অর ইএস যোগ না থাকলে ওই ভার্বটি হবে প্লুরাল। তাহলে ভার্বটি যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্টটিও কি হবে? প্লুরাল, অর্থাৎ সাবজেক্টে কে বসে? নাউন। ওই নাউনটি প্লুরাল হবে। নাউনকে প্লুরাল করতে হলে কি করতে হয়? নাউনের সাথে এস অথবা ইএস যোগ করলেই নাউনটি প্লুরাল হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি হবে? সাইটস, সাইটস, ক্যাম্পিং সাইটস, ঠিক আছে? ক্যাম্পিং সাইটস। এবং এন্টারটেইনমেন্ট, কিসের জন্য? ফ্যাসিলিটিস করতেছে ফর এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য। সো সি অপশন কারেক্ট ফর্ম। ক্লিয়ার? আর SIGHT, এই সাইট মানে তো দৃষ্টিশক্তি হচ্ছেই না টোটালি। আমরা বলতেছে ক্যাম্পিং, দ্য ক্যাম্পিং সাইটস ইউজুয়ালি প্রোভাইড ফ্যাসিলিটিস দিয়েছে কিসের জন্য? ফর এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য। পরের প্রশ্ন আমরা দেখি। সবগুলো অপশনে দেখতে পাচ্ছি প্রেপোজিশন, তার মানে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি এই টপিকস আসলে প্রেপোজিশন থেকে এসেছে। ওকে, এবার আমি দেখতেছি শি টুক মি, সে আমাকে নিয়ে গেল হাত ধরে। কোন দিকে নিয়ে গেল? ওই মঞ্চের দিকে। তাহলে দিকে অর্থে টু অথবা টু ওয়ার্ডস বসে। তাহলে দিকে বলতে টু বোঝাচ্ছে এখানে রয়েছে। সো ডি অপশনের একটা অংশ ঠিক পাচ্ছি আমরা। দেখি, সে আমাকে হাত দিয়ে ধরে মঞ্চের দিকে নিয়ে গিয়েছিল। কোনো কাজের সহায়ক কোনো কিছুর পূর্বে প্রেপোজিশন বাই বসে, বাই দ্য হ্যান্ড। এমনি হাত ধরে নিয়ে গিয়েছে কোন দিকে? মঞ্চের দিকে, ডায়াসের দিকে। তাহলে ডি অপশন কারেক্ট ফর্ম। প্রেপোজিশন থেকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, সবগুলো অপশনে দেখতেছি ভার্ব। তাহলে ভার্ব হলে আমাকে কি দেখতে হবে? সাবজেক্ট দেখতে হবে, টেন্স দেখতে হবে। ওকে, সো আমরা জানি হেয়ার দেয়ার কখনোই কোনো সাবজেক্ট না। সাবজেক্টকে অ্যানি নার্সিং স্কুলস, এটি সাবজেক্ট, যেহেতু একটা প্রশ্নবোধক বাক্য, কিন্তু খেয়াল করো প্রশ্নবোধক বাক্য। তাহলে নার্সিং স্কুল সাবজেক্ট হচ্ছে প্লুরাল।
তাহলে ভার্বটিও হবে প্লুরাল। ঠিক আছে, ভার্ব হবে প্লুরাল। তো ভার্ব প্লুরাল আছে, ইস তো হচ্ছে না, আর হচ্ছে এবং আর হচ্ছে, ওয়াজও হচ্ছে না, এই দুটোর মধ্যে। তাহলে আমরা নিচ্ছি কি, আর দেয়ার অ্যানি নার্সিং স্কুলস, এবং জায়গা বোঝাচ্ছে, চট্টগ্রাম হচ্ছে একটি জায়গা। সো জায়গার আগে প্রেপোজিশন কি বসে যাবে, ইন। সো ডি অপশন কারেক্ট ফর্ম, আর দেয়ার অ্যানি নার্সিং স্কুল ইন চিটাগং। দেখেছো, ভার্ব এবং প্রেপোজিশন মিলে, তার মানে লেজুর ভিত্তি প্রশ্ন হচ্ছে, একই সাথে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং প্রেপোজিশনের আইডিয়া দিয়ে সলভ হলো। একটা সিঙ্গেল কনসেপ্ট থেকে প্রশ্ন কিন্তু কম দেখা যাচ্ছে, এটাই বেসিক। আচ্ছা, আবারও আমরা দেখতে পাচ্ছি এটা একটা, এই চিহ্ন দেখে আমরা বুঝতে পারছি এটা একটা প্রশ্নবোধক বাক্য, তাই না? তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, মেইন ভার্ব এরপরে আসলো। তাহলে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড বসে গেল, ওকে, এবার এখানে একটা সাহায্যকারী ভার্ব বসে যাবে। তো সাহায্যকারী ভার্ব কি আছে, হ্যাজ, হ্যাভ, ডিড, ডাজ, সবগুলোই আছে, ক্লিয়ার। এবার আমি সাবজেক্টটা দেখব, অল দ্য বয়েজ, এটি হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট তো প্লুরাল আছে, তাহলে হ্যাজ সিঙ্গুলার হচ্ছে না, ডাজ সিঙ্গুলার হচ্ছে না, এই দুটো বাদ। এবার এখানে সমস্যা হচ্ছে ডিড আর ওয়েন্ট দুটোই তো পাস, ডিড থাকলে আবার ওয়েন্ট কেন হবে, তাই না? গো হতে পারে, এখানে যদি গো হতো তাহলে কিন্তু হতো। তার মানে হ্যাভ দিয়ে আমরা পাচ্ছি হোয়ার হ্যাভ অল দ্য বয়েজ, হ্যাভের পরে ভার্বের থার্ড গন। স্পষ্ট বুঝতে পেরেছো? ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, আবার সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল সেটাও লেগেছে। তার মানে একটা একসাথে একাধিক কনসেপ্ট, আইডিয়া মিলে, টপিকস মিলে একটা প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে। দ্য প্লেয়ার্স আর, ভালো, সাবজেক্ট, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটি একটি অ্যাডজেক্টিভ, টায়ার্ড, ক্লান্ত এবং নার্ভাস, অ্যাডজেক্টিভ। তাহলে সমজাতীয় পার্টস অফ স্পিচকে সংযোগ করবে কে, কনজাংশন। এই সমজাতীয় পার্টস অফ স্পিচকে সংযোগ করবে কে, কনজাংশন। যদি একটা গ্যাপ হতো তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করতাম, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতাম, কিন্তু আমার কনজাংশন তো বসবে, কিন্তু গ্যাপ হচ্ছে দুইটা কনজাংশন, মানে আমরা বুঝে ফেলি এটা কো রিলেটিভ কনজাংশন, কো রিলেটিভ কনজাংশন বসে যাবে। এখন কো রিলেটিভ কনজাংশন কারা, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার অর, নাইদার নর। সো ভেরিয়ের সাথে বাটের কোনো সম্পর্ক নেই, বা নাইদারের সাথে অরের কোনো সম্পর্ক নেই, আইদার অর, আইদারের সাথে নরের কোনো সম্পর্ক নেই, তাহলে সি অপশন কারেক্ট। দ্য প্লেয়ার্স আর নাইদার টায়ার্ড, ঠিক আছে, নর নার্ভাস, এমন অর্থ হতে পারে, কোনোটাই না, কিন্তু আমাদের এমন অপশন নেই এখানে। তাহলে আইদার টায়ার্ড, হয় তারা কি ক্লান্ত, না হয় তারা কি নার্ভাস। বুঝতে পেরেছো? সো দেখে আসি আমরা পরবর্তী কনসেপ্ট, ইন শেলিস ওজিমেন্ডিয়াস। আমরা গত দিনেও দেখেছিলাম 10-11 সেশনেও এই পার্সি বেশি শেলির ওজিমেন্ডিয়াস কবিতার থেকে এসেছে। ওজিমেন্ডিয়াস কবিতায় ওজিমেন্ডিয়াস এক দম্ভ রাজার চরিত্র, ঠিক আছে। এই ওজিমেন্ডিয়াস খুবই দাম্ভিক ছিল এবং নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে। গতদিনের প্রশ্নে ছিল তার যে মূর্তিটি বানিয়েছিল সেখানে সে প্যাডেস্টাল, ওই ডায়াসে, ওই মঞ্চে লিখে রেখেছিল, মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস, আই এম কিং অফ কিংস, আমি রাজারও রাজা। ইয়ে লুক অন মাই ওয়ার্ক মাইটি অ্যান্ড ডিসপেয়ার, আমি প্রবল, পরাক্রমশালী এবং ধ্বংসকারী, যে বৈশিষ্ট্য শুধুমাত্র সৃষ্টিকর্তারই আছে। কিন্তু ওজিমেন্ডিয়াস এমন দাম্ভিক, নিজেকে সে এই রকম দাবি করেছিল।
ওজিমেন্ডিয়াস কবিতায় পার্সিবেশী শেলি প্রথম লাইন বলল, আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। প্রাচীন ভূমি থেকে আসা এক ভ্রমণকারীর সাথে আমার সাক্ষাৎ হলো। আমি তাকে বললাম, তোমাদের রাজা ওজিমেন্ডিয়াসের কি খবর? বলল, আমি তো দেখে আসলাম পাথরের দুই বিশাল আর বিচ্ছিন্ন পা ভেঙে চুরে মরুভূমিতে পড়ে আছে, এবং ওজিমেন্ডিয়াসের ওই ভাঙা মূর্তির ওই মাথাটি এখনো, বলতেছে, এখনো যেন ভ্রুকুটি করছে, এখনো যেন শান্ত কোল্ড কমান্ড আদেশ দিয়ে যাচ্ছে। শ্যাটার্ড ভিসেস, এই যে চূর্ণ বিচূর্ণ বোঝাচ্ছে। কবিতাগুলো যে এত, তোমাদের টেক্সট বইয়ের কবিতাগুলো খুব দারুণভাবে পড়তে হবে, তার পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে, সেটা বুঝতে হবে। এটা রিডিং পড়ে যাওয়ার মতো না, ইংরেজি লিটারেচার ওরকম না আসলে, ঠিক আছে? যেটা অধিকাংশ লোকজনই যারা অ্যাডমিশন তোমাকে পড়াই বাজারে দেখবে এই একই কাজ করতেছে, কি অদ্ভুত অদ্ভুত থিওরি দিচ্ছে, দেশটা পুরো নষ্ট করে ফেলতেছে। দ্য তাজমহল ইজ অ্যান, দেখো এই প্রশ্নটা আসছে, একটা সাধারণ জ্ঞান, এটা কোনো ইংরেজি প্রশ্ন না। এই ধরনের প্রশ্ন আমার খুবই রাগ ওঠে। এটা একটি মুঘল মনুমেন্ট ছিল এবং 1700 শতাব্দীতে এটা হয়েছিল, ঠিক আছে? এগুলো টেক্সট বইয়ের থেকে আসছে। এখন তো হয়তো ওই তাজমহল নিয়ে কোনো চ্যাপ্টার নাই তোমাদের বইতে, সো এই ধরনের প্রশ্ন আসবেও না। আচ্ছা, দ্য ওয়ার্ড সাবস্টেনশিয়েট শব্দের অর্থ কি আসলে? সাবস্টেনশিয়েট হচ্ছে, সাবস্টেনশিয়েট মানেটা কি আসলে, এটা তোমাকে বুঝতে হবে। আবার এই যে টিআইএটিই, এমন এই টিই সাবস্টেনশিয়েট কোনো কিছু করা বোঝাচ্ছে, তাহলে এটি একটি ভার্ব। বুঝতে পেরেছো? পরের কনসেপ্ট দেখো, হি গট এ ড্যাশ অফ ল্যান্ড ড্যাশ ভিলেজ। আমরা দেখতে পাচ্ছি একটা অংশে প্রেপোজিশন শুধু, তো সলভ করে ফেলি, গ্রাম। তো এটি একটি জায়গা, জায়গার আগে প্রেপোজিশন কি হচ্ছে? ইন। ক্লিয়ার? হি গট এ, সে কি করেছিল? জমি কি নাই, আমরা গ্রামের আমাদের অঞ্চলে, ঝিনাইদহ অঞ্চলে বলে জমি লিজ নিছে, সে লিজ নিছে, বন্ধক নিছে, ভাড়া নিয়েছে তার গ্রামে, ইন হিজ ভিলেজ। সো ডি অপশন কারেক্ট ফর্ম। বুঝতে পেরেছো? আর্টিকেল। আচ্ছা, ওয়ান অফ দা, সো ওয়ান অফ এর নিয়ম কি? গত 10-11 সেশনেও কিন্তু পড়েছে, তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে। তার মানে এই টপিক্সটা তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে সাবজেক্টটি অর্থাৎ নাউনটি প্লুরাল হবে আর ভার্বটি হবে সিঙ্গুলার। এই দেখো ভার্ব সিঙ্গুলার আছেই দেয়া, তার মানে এখানে একটি নাউন বসবে এবং সে যেন প্লুরাল হয়। তো আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট নাউন, এটি একটি নাউন ইফেক্ট, কিন্তু সিঙ্গুলার। অ্যাফেক্টস তো ভার্ব, তাই এটা হচ্ছে না। ইফেক্টস, এটি নাউনের সাথে এস যোগ আছে, তাহলে এটি নাউন সিঙ্গুলার। ইফেক্টস ইজ কালচারাল, কালচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ, কালচার নাউন, কালচারাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন, কারণ আমরা জানি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের আগে বসে কে? অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে বসে কে? নাউন। কালচারাল অ্যাসাল্ট, সাংস্কৃতিক আগ্রাসন। সো সি অপশন কারেক্ট ফর্ম। পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মিশায় প্রশ্ন আসলো। একটা জিনিস তাহলে বারবার যেটা বলতেছি, যে একটা সিঙ্গেল টপিকস থেকে প্রশ্ন হয় না। একটা প্রশ্নের ওই যে বলে না বেসিক, বেসিক কি? বেসিক হচ্ছে এটা, প্রশ্ন দেখে চিনতে পারা, টপিকস নির্ণয় করা। আচ্ছা, দ্য টিম ইজ ডিসকোয়ালিফাইড, কমা, ও এটা দেখেই বোঝা যাচ্ছে স্ট্রাকচার কি, ট্যাগ কোশ্চেন থেকে এসেছে। কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন হলো, এটি কেমন? হাবোধক বাক্য, অ্যাফার্মেটিভ, তাহলে কোশ্চেন ট্যাগ হবে নাবোধক। প্রথমে কাকে নিয়ে আসবা? অক্সিলিয়ারি ভার্ব, এই দেখো ইজ, তাহলে ওটাকে নাবোধক করো, ইজেন্ট। আর টিম সাবজেক্টের প্রোনাউন, টিমের প্রোনাউন কি? ইট, তাহলে এ অপশন কারেক্ট ফর্ম, ইজেন্ট ইট। এবার আমরা দেখে ফেলি যে চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন। তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? আমরা দুজন ধরো চায়ের দোকানে বসে
আছি, চা খাচ্ছি, বললাম তুমি কি কুয়াকাটা গিয়েছো? তার মানে যাওয়ার তোমার এক্সপেরিয়েন্স হয়েছে কি হয় নাই আমাকে বলবা, যাই গিয়েছি যাই নাই হ্যান ত্যান, তাই না? তো এই যে যাওয়াটা, মুভ করাটা, তখনই আমরা বি বিন এর ব্যবহার করে থাকি, ঠিক আছে? সো হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা, এই যে বিন, এটাই এক্সপেরিয়েন্স বোঝায়। এই যে এভার বিন টু একটা এক্সপেরিয়েন্স বোঝায়। আমরা 10-11 সেশনেও এমন প্রশ্ন কিন্তু পেয়েছিলাম, তার মানে খুব কাছাকাছি প্রশ্ন হয়েছিল। এই ছিল 2011-12 সেশনের বি ইউনিটের প্রশ্ন। সব থেকে বড় শিক্ষণীয় ছিল কি, কখনোই একটা সিঙ্গেল টপিকস থেকে প্রশ্ন হয় নাই, প্রত্যেকটা প্রশ্নের সাথে আরেকটি টপিক্সের এক যোগ সংযোগ ছিল। এই সংযোগটা বুঝতে পারাটাই হচ্ছে বেসিক। এই বেসিক ক্লিয়ার করা, বেসিক টু অ্যাডভান্স আমরা বলি, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স কি, প্রশ্ন দেখে শনাক্ত করতে পারার এই সক্ষমতা তোমরা যত দ্রুত যে কোপ আপ করতে পারবা, তার চান্স পাওয়ার পরিস্থিতি পরিক্রমা তত বেশি সুগম হবে, ঠিক আছে? সেই লক্ষ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে স্পেশাল ইংলিশ ব্যাচ, এবং এই ব্যাচটার লঞ্চ হতে যাচ্ছে আগামী 21 তারিখে, 21 এপ্রিল ঠিক রাত 8টার সময়। সবাই তোমরা লাইভে থেকো এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে সবাইকে জানিয়ে দিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের স্পেশাল ব্যাচ। এবং বি ইউনিটের ব্যাচটা খুবই ডেডিকেটেডলি, টেক্সট বইয়ের অনেক একটা প্রাধান্য রয়েছে টেক্সট বইটাকে ভালোভাবে বোঝা। এই টেক্সট বইটা যদি বুঝতে পারো ভালোভাবে, এখানে গ্রামার, ভোকাবুলারি তোমার আস্তে আস্তে সবই ক্লিয়ার হয়ে যাবে। এবং অন্যান্যদের মতো আসলে 10টা 12টা 20টা ক্লাসে সীমাবদ্ধ থাকবে না এই ক্লাসটি, ক্লাস সংখ্যা বাড়বে। সব কিছু নিয়েই আগামী 21 তারিখ তোমাদের সাথে দেখা হচ্ছে। তত সময় পর্যন্ত ভালো থেকো আর সুস্থ থেকো।